স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের মৎস্য সম্পদ বাড়াতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পদক প্রদান। জয়দেবপুরের 7 হত্যার মামলায় সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সাবেক গোয়েন্দা প্রধান হারুন সহ 16 জন বরখাস্ত। মাসের প্রথম 16 দিনে রেমিটেন্স $1 বিলিয়ন। খোলা বাজার ও ব্যাংকে দরের পার্থক্য কমায় বেড়েছে আয়, বলছেন সংশ্লিষ্টরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের মৎস্য সম্পদ বাড়াতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মৎস্য সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার এবং সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষায় বন্ধু দেশগুলোর সাথে আলোচনা করছে সরকার, জানান তিনি। সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যে শুরু হলো 7 দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তব্যে দেশের মৎস্য খাতের নানান দিক তুলে ধরেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। আমাদের একটা দুঃখ যে আমরা এখনো দেশের মানুষকে ইলিশ মাছ সাশ্রয়ী মূল্যে দিতে পারছি না। এর জন্য প্রাণ চেষ্টা করছি। জাটকা রক্ষা করতে পারলে আমাদের ইলিশের প্রাপ্যতা অনেক বাড়ার কথা। মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে 16 ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2025 তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক বিতরণ করা হয়েছে। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস মৎস্য খাতের অপার সম্ভাবনা, বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর উপর বিশেষ গুরুত্ব দেন। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এটা শুধু আমরা খাবো তা না, পৃথিবীর অন্যান্য মানুষের দেশ আমাদের এই মাছ খাবে। আমাদের সেই সম্পদ আছে, শুধু হাত বাড়িয়ে নেওয়া, সে হাত বাড়িয়ে নেওয়াটা আমাদের হয়ে ওঠেনি পর্যন্ত। তিনি বলেন, মৎস্য সম্পদ মানুষের কল্যাণে ব্যবহারের জন্য এবং সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষায় বন্ধু দেশগুলোর সাথে আলোচনা করছে মন্ত্রণালয়। উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি। বলছি, কই এই প্রসঙ্গটা আমাদের সঙ্গে আর কেউ কোনোদিন তোলে নাই। আমরা বললাম যে আমরা লজ্জিত, আমরা এবারে উত্থাপন করলাম এবং এর প্রতি পূর্ণাঙ্গ দৃষ্টি দিলাম। আমরা মৎস্য খাতের সুরক্ষার জন্য প্রকৃতি ও পানির প্রতি সদয় হওয়ার তাগিদ দেন ডক্টর ইউনূস। বলেন, সরকারের লক্ষ্য জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা, যেন কেউ বৈষম্যের শিকার না হয়। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার ঘটনায় এ পরোয়ানা জারি করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই পরোয়ানা জারি করে। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, 2016 সালে 7 মাদ্রাসা ছাত্রকে গুম করা হয়। পরে জঙ্গি অভিযোগে তাদের হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ আনা হয়। তাদের একজন ইব্রাহিমের বাবার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে চিফ প্রসিকিউটর নতুন মামলা করেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সে সময়ের এসবি প্রধান জাবেদ পাটোয়ারি, সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, গাজীপুরের পুলিশ কমিশনার হারুনা রশিদ সহ আরও 2 কর্মকর্তা। এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 15 অক্টোবর সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন আর রশিদ সহ 18 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকাল এই মামলায় সাক্ষ্য গ্রহণের 4র্থ দিনে 4 সাক্ষীর জবানবন্দি নেওয়া হয় এবং আসামি পক্ষের আইনজীবী তাদের জেরা করেন। গত 10 জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। আওয়ামী লীগের দোসর পোলিং অফিসার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। নীলফামারী জেলা বিএনপির নবনির্বাচিত কমিটি সকালে রুহুল কবির রিজভীকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। পরে রিজভী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। নানা কায়দায় ফ্যাসিস্টের দোসররা ঝামেলা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রিজভী। আওয়ামী লীগের আমলে 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? চলতি মাসের 16 দিনে দেশের রেমিটেন্স এসেছে প্রায় 15,500 কোটি টাকা, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় 14% মতো বেশি। এ মাসে এখন পর্যন্ত দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 950 কোটি টাকারও বেশি। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, খোলা বাজারের সাথে ব্যাংকে দরের পার্থক্য কমায় বেড়েছে আয়। রিপোর্ট করছেন রায়হান শোভন। রপ্তানির পর দেশের বৈদেশিক মুদ্রায়ের সবচেয়ে বড় উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স। হিসেব বলছে চলতি মাসের প্রথম 16 দিনে দেশে প্রবাসীরা এমন আয় পাঠিয়েছে $126 কোটি বা 15,300 কোটি টাকা। 2024-25-এর একই সময়ে তখনকার ডলারের দর 120 টাকা ধরে এসেছে 13,320 কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিটেন্স আয় বেড়েছে 1,980 কোটি টাকা বা 14.4%। ট্রান্সফার রেট এবং কার্ড মার্কেটে যে রেটটি সেটার মধ্যে একটা বিরাট ফারাক ছিল, সেটি কিন্তু আপনি দেখবেন অনেকটাই এখন সামঞ্জস্যপূর্ণ হয়েছে। এইটা হওয়ার পরে দেখবেন, আপনি যদি সেটা একটু খেয়াল করেন তাহলে দেখবেন যখন থেকে সামঞ্জস্য করা হয়েছে তারপর থেকে কিন্তু রেমিটেন্সের হার ক্রমবর্ধমান, কন্টিনিউয়াসলি এটি বাড়ছে এবং আমরা আশা করি এটি আরো বাড়বে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে আগস্টের 16 তারিখ পর্যন্ত দেশে এসেছে $374 কোটি। আগের অর্থ বছর অর্থাৎ 2024-25-এর একই সময়ে এসেছিল $302 কোটি রেমিটেন্স। সে হিসেবে বছরের ব্যবধানে দেশের রেমিটেন্সের প্রবাহ বেড়েছে $72 কোটি বা 23.7%। যে পরিমাণ কর্মী আমাদের বিদেশে আছে, এখন আমি মনে করি যে আমাদের যে রেমিটেন্স আসছে সেই রেমিটেন্স এখনো যথেষ্ট না। মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য যারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবে তাদেরকে যদি আপনারা স্বাস্থ্য সেবার জন্য সফট লোন দেন, রিহ্যাবিলিটেশনের জন্য, মেডিকেল মানে চিকিৎসার জন্য সফট লোন দেন, তাদের ফ্যামিলি বাচ্চাদের পড়াশোনার জন্য, তাদের কৃষি কাজের, এইসব বিভিন্ন কাজে যদি আপনারা মিনিমাম ইন্টারেস্টে লোন দেওয়ার ব্যবস্থা করেন, এখন যা আছে তার চেয়ে আরো বাড়ানো সম্ভব যদি এই ব্যাংকিং চ্যানেলগুলো সেই উদ্যোগ গ্রহণ করেন। হিসেব বলছে ধারাবাহিকভাবে রেমিটেন্সের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে দেশের গ্রস রিজার্ভ এখন পৌঁছেছে $3,080 কোটি। আর IMF এর BPM6 পদ্ধতিতে ধারে দেওয়া অর্থ বাদ দিলে রিজার্ভ আছে $2,580 কোটি। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। যশোরে গত 3.5 মাসে কমপক্ষে 23টি হত্যাকাণ্ড ঘটেছে।
এসব হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে জমি সংক্রান্ত বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও পারিবারিক কলহ। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। যশোর রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 22 মে যশোরের অভয়নগরের ডহর মাসিয়াহাটি গ্রামের বারেদাপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম। ঘটনার মূল কারণ মাছের ঘের নিয়ে বিরোধ। এরপর 9 জুন সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন মঈনুদ্দিন। এছাড়া 15 জুন অভয়নগরের নাউলি গ্রামে প্রবাসী SM হাসান দুর্বৃত্তদের হামলায় নিহত হন। এভাবে গত 3 মাসে জেলায় জমি সংক্রান্ত বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও পারিবারিক কলহের জেরে নিহত হন 23 জন। এমন বাস্তবতায় জনমনে তৈরি হয়েছে শঙ্কা ও আতঙ্ক। সচেতন নাগরিকরা জানান, জেলাবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা গেলে অনেকটাই কমে আসবে অপরাধ প্রবণতা। প্রশাসন এখন পর্যন্ত আমার ভাইয়ের হত্যার পিছনের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এই উদ্ঘাটন করতে না পারার জন্য আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আইন শৃঙ্খলার এরকম অবস্থা থাকলে পারে আমি আপনি কত সময় বেঁচে থাকবো তার কোনো নিরাপত্তা নাই। জেলার বেশিরভাগ হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। তবে অতীতের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি রাজনৈতিক নেতাদের। এদিকে পুলিশ বলছে, আইনের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন তারা। অতীতের থেকে আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে, কিছু ঘটনা যে ঘটছে না এই কথা ঠিক না, তবুও আমরা আইন শৃঙ্খলা মিটিংয়ে আমরা ব্যাপকভাবে এটা আমাদের বিশেষ করে পুলিশ প্রশাসন আন্তরিক, তারা চেষ্টা করছে। আমাদের জেলা প্রশাসকও আমাদের সঙ্গে কথা বলেছে, আমরা এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছি এবং এর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চেষ্টা। প্রত্যেকটি ঘটনাতে পুলিশ কিন্তু তার তৎপরতা দেখিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে রেসপন্স করা এবং ঘটনার সাথে রহস্য উন্মোচন করা, ডিটেক্ট করার চেষ্টা করা এবং সেটার সাথে সংশ্লিষ্ট যারা অপরাধী, যারা অভিযুক্ত, তাদেরকে কিন্তু গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হয়েছে। পুলিশের দেওয়া তথ্য মতে গত 3 মাসে বিভিন্ন অপরাধে জড়িত 2200 জনকে বিচারের আওতায় আনা হয়েছে। মাছরাঙা, নিউজ ডেস্ক। সারা দেশে কমলেও রাজধানীতে ডেঙ্গু রোগী ভর্তির প্রবণতা কমেনি। টানা বৃষ্টি হওয়ায় গেল সপ্তাহে সারা দেশে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কিছুটা কম ছিল। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গুর চেয়ে সাধারণ জ্বরের রোগী বেশি। সেখানে বহির্বিভাগের সাধারণ ঠান্ডা কাশি নিয়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় 80% রোগী, 15% রোগী ডেঙ্গুর। হাসপাতালটির পরিচালক জানান, গেল মাসে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন 1000 জন। এ মাসের 15 দিনেই সংখ্যাটি কাছাকাছি চলে গেছে। একই সঙ্গে চিকুনগুনিয়া, ডেঙ্গু ও সাধারণ জ্বরের রোগী থাকায় চাপ আরও বাড়ছে। ডেঙ্গুতে গেল মাসে মারা গেছে 41 জন, এ মাসে মৃত্যুর সংখ্যা 22। গত বছরে যদি স্ট্যাটিস্টিক্স পর্যালোচনা করি তাহলে দেখা গিয়েছে যে সেপ্টেম্বরে কিন্তু আগস্টের চেয়েও 4 গুণ বেশি আমাদের অ্যাডমিটেড পেশেন্ট ছিল, অ্যাজ ওয়েল এজ আউটডোর পেশেন্টের ছিল। সেই ক্ষেত্রে আমাদের ধরেই নেওয়া যায় যে আর আগামী 1-2 সপ্তাহ পরে এই সংখ্যাটা পিকে চলে যাবে এবং অনেক বেশি হবে সংখ্যায়। বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে নদী ও সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে ভোলায় দুর্ঘটনা এড়াতে ইলিশা, লক্ষ্মীপুর, দৌলত খান, আলেকজান্ডার সহ 10টি নৌরুটে যাত্রীবাহী সি ট্রাক ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে BIWTA। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে নদী ও সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করায় BIWTC ভোলার ইলিশা, লক্ষ্মীপুর, দৌলত খান, আলেকজান্ডার সহ 10টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রেখেছে। এতে দুর্ভোগে পড়েছেন দূরের যাত্রীরা। জরুরি প্রয়োজনে অনেকে ঝুঁকি নিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট্রলার ও স্পিড বোটে করে লক্ষ্মীপুর যাচ্ছেন। তবে ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বাঘেরহাটে লঘুচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। রাজবাড়ীর পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত আছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচু এলাকায় পানি প্রবেশ করায় জলাবদ্ধতা বেড়েছে। জমি তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে ফসল। রাস্তাঘাট পানির নিচে থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলায় জলাবদ্ধ পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। গেল 2 দিন বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। মানে পল্লী এসে পুরো হয়ে গেছে, এখন আর পানি জাতি পারতেছে নেই, নদী খলন নেই, এটাই হচ্ছে বিষয়। মাছ তো তো বেশি গেলে যাওয়া যে অবস্থা হয় তাই হচ্ছে। অপরিবর্তিত রয়েছে নোয়াখালীর সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার নিচু এলাকা। দীর্ঘ জলাবদ্ধতায় বিপাকে সাধারণ মানুষ। জেলার 7টি উপজেলার মানুষ এখনো পানির নিচে। আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে, এখনো জলাবদ্ধতা পানি নামতেছে না। এর জন্য আমাদের খাল সংস্কার করা অতি জরুরি দরকার। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে, তবে সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। চট্টগ্রামের সিটি গেট এলাকায় কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। ভোর 4:45টায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, পিকআপ ভাটিয়ারি থেকে নগরীর ফিশারি ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় সিটি গেট এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। আহত হয় আরও 5 জন। পরে হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্য 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। আন্তর্জাতিক। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় রবিবার আরও প্রায় 60 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 37 জন ত্রাণের সন্ধানে গিয়ে প্রাণ হারায়। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটিতে হামলা আরও জোরদার করেছে। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা প্রায় 62,000-এ পৌঁছেছে। এদিকে গাজায় জিম্মিদের পরিবারের প্রতি সংহতি জানিয়ে হাজারো ইসরায়েলি পরিবার দেশ জুড়ে ধর্মঘট সহ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছে যুদ্ধের অবসান এবং বাকি জিম্মি ব্যক্তিদের মুক্ত করার দাবি জানান তারা। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের মৎস্য সম্পদ বাড়াতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পদক প্রদান। জয়দেবপুরের 7 হত্যার মামলায় সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সাবেক গোয়েন্দা প্রধান হারুন সহ 18 জন বরখাস্ত। মাসের প্রথম 16 দিনে রেমিটেন্স ছোঁয়া $1 বিলিয়ন। খোলা বাজার ও ব্যাংকে দরের পার্থক্য কমায় বেড়েছে আয়, বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।